ঘড়ির কাঁটায় তখন রাত ৩টা বাজে। পুরো চট্টগ্রাম শহর নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া নেই। কিন্তু চট্টগ্রামের সেন্ট্রাল জেলে চলতেছে এক মহাযজ্ঞ। সেন্ট্রাল জেলে এই রাতেও চলতেছে টিমটিম আলো। কি হচ্ছে সেখানে? আজ রাতেই সেখানে হবে ফাঁসি। কার ফাঁসি? সেই কুখ্যাত ওসি প্রদীপের ফাঁসি, যে ওসি প্রদীপ কক্সবাজারের মেরিন ড্রাইভে ২০২০ সালের জুলাই মাসে মেজর সিনহাকে গুলি করে মেরে ফেলেছেন। সেই ওসি প্রদীপের ফাঁসি কার্যকর হবে এই গভীর রাতে চট্টগ্রাম কারাগারে। প্রদীপকে বের করা হলো, পিছনে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, মাথায় জংটুপি পরানো হলো, তারপর গলায় দড়ি পরানো হলো, তারপরই দর্শক সব শেষ। এবং এই ঘটনার আর কিন্তু বেশি দিন বাকি নেই। খুব শীঘ্রই হতে যাচ্ছে সেই ঘটনা, যেই ঘটনা আমাদেরকে এতক্ষণ বললাম। এবং এই ওসি প্রদীপের মতোটা নিষ্ঠুর একটা মানবতা বিরোধী অপরাধের শাস্তিযোগ্য ব্যক্তির নতুন কিছু আপডেট এসেছে। আমরা সেই আপডেট শুনবো আমাদের স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম শামীমের কাছে। আসসালামু আলাইকুম শামীম, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জি, আমি ভালো আছি। জনাব শামীম, ওসি প্রদীপের এই নিষ্ঠুরতা সবাই কম বেশি জানে, এবং তিনি নিজেই বলেন যে তিনি প্রায় ১০০-র বেশি মানুষকে মেরেছেন। তো সেই ওসি প্রদীপের বিষয়ে নতুন কিছু আপডেট আপনার কাছ থেকে শুনতে চাই। জি, ধন্যবাদ প্রিয় উপস্থাপক, প্রাণপ্রিয় দর্শক বিন্দু, দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে ইভিনিং এ আমার অফিসে যখন কর্মরত অবস্থায় ছিলাম, তখন ডিস সেন্টেন্সের যে সর্বোচ্চ আদালত, মানে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশন যে সিদ্ধান্তটা দিয়েছে, সেটার নিউজটা দেখতে পেলাম। তো দেখে খুব মনটাকে সান্ত্বনা দিলাম যে অবশেষে একজন সিরিয়াল কিলার, আমি সিরিয়াল কিলার এই জন্যই বলবো, সারা পৃথিবীতে যত সিরিয়াল কিলারের হিস্ট্রি পাওয়া যায়, যারা একের পর এক মানুষকে হত্যা করে, প্ল্যান করে, সুনির্দিষ্ট প্ল্যান করে ঠান্ডা মাথায় মানুষদেরকে খুন করে, তাদেরকে সচরাচর সিরিয়াল কিলার বলা হয়। তার মধ্যে বাংলাদেশ একেবারে শীর্ষস্থানীয় একটি দেশের কাতারে রয়েছে সিরিয়াল কিলারের তালিকার দিক থেকে। আর সেই তালিকায় ওসি প্রদীপ একজন। বিশ্বে যদি আপনি সিরিয়াল কিলারদের ১০০ জনের তালিকা দেখেন, একেবারে প্রথম দিকে যে কয়জন, সে কয়জনের মধ্যে সে একজন, যে ঠান্ডা মাথায় মানুষকে সুনির্দিষ্ট প্ল্যান করে মারা হয়েছে। ঠিক মেজর সিনহা, মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডটাও এরকম ছিল, সুপরিকল্পিত, ঠান্ডা মাথায় খুন করা। তার সাথে সে এককভাবে যে এটার সাথে সম্পৃক্ত ছিল বিষয়টা এমন নয়, তার সাথে ছিল সংঘবদ্ধ একটা চক্র, এবং তার ডিপার্টমেন্টাল ম্যাট, তার যে বাহিনীতে সেই চাকরিরত ছিল, সেই বাহিনীর অন্যান্য কর্মকর্তাদের সাথে সম্পৃক্ত হয়ে তার নির্দেশে, তার আদেশে এবং তার প্ল্যানেই মূলত এই হত্যা, জঘন্য ন্যাক্কারজনক হত্যাটি ঘটে থাকে। আমরা বাইদি ভাই আজকে একজন রাজনীতিবিদের সাক্ষাৎকার শুনতেছিলাম চিটং এর, আপনারা সবাই জানেন, ডাক্তার সেলিম, সাদাত। উনি, ডাক্তার সাদাত, ওনার আলোচনাটা যখন শুনছি, এর আগে আমি বেশ কয়েকবার ওনার আলোচনাটা শুনেছিলাম। আমি যখন শুনছি আমি খুব কষ্ট পাচ্ছিলাম, এটা কিভাবে সম্ভব। উনি প্রদীপকে জিজ্ঞেস করলে, এই বিষয়ে যখন জানতে চাইলেন, প্রদীপ নাকি বলছে এগুলো সম্পূর্ণ করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আসাদুজ্জামান কামালের নির্দেশে সে বলল, এবং কিভাবে করতে হবে সেটাও নাকি উনি বলে দিতেন। মানে ডক্টর সাদাতের সঙ্গে কি তার কারাগারে দেখা হয়েছে? ডক্টর সাদাতের সঙ্গে তার কারাগারে দেখা হয়েছিল। কারাগারে যখন তারা একসাথে সাক্ষাৎ হয়, তখন বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। তখন ডাক্তার শাহাদাতকে নাকি প্রদীপ এ কথা বলেছে। ডাক্তার শাহাদাত ওনাকে প্রশ্ন করেছিলেন, ওনার কাছে জানতে চাইছিলেন যে তুমি কি করে এই কাজটা করতে পারলে, এতগুলো মার্ডার তোমার এলাকায়, তোমার দায়িত্বরত অবস্থা কেমনে ঘটলো, কিভাবে হতে পারে এটা। তখন বললো যে এটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে নাকি এইভাবে ভেবে, যখন যেভাবে নির্দেশ দিত ঠিক এইভাবে সেই কাজটা করতো। তো যখন শুনতেছিলাম আমার খুব কষ্ট লাগলো। বাংলাদেশ পুলিশ বাহিনীর একটা থানার সে সর্বোচ্চ কর্মকর্তা,
বলতে গেলে একটা থানাকে নিরাপদ রাখার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ ব্যক্তি, সর্বোচ্চ চেয়ার অফিসার্স ইনচার্জ যিনি থাকেন, ওনার সেই দায়িত্বটা পালন করতে হয়। এটার সাথে মানুষের নিরাপত্তা জড়িত, শান্তি শৃঙ্খলা জড়িত। আর সেই চেয়ারে বসে সে কিভাবে এটা পারলো? সর্বোচ্চ পর্যায় থেকে অন্যায় নির্দেশ আসতে পারে কি, তাই বলে কি সব অন্যায় নির্দেশ পালন করতে হবে? আর সে তার এটার এগেইনস্টে কেন প্রোটেস্ট করলো না? একবার নয়, একাধিকবার, না হয় সে চাকরি ছেড়ে দেবে। তার তো যোগ্যতা থাকলে তার জন্য সারা দুনিয়া খোলা ছিল। সে কি করে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করতে পারলো, এবং নির্দয় ভাবে? তাও একজন নয়, দুইজন নয়। কোন কোন নিউজে আমি পেয়েছি 174টার মতো মনে হয় সে ক্রস ফায়ার দিয়েছে, ক্রস ফায়ারের মাধ্যমে সে মানুষকে হত্যা করেছে। ডাক্তার শাহাদাতের কাছে সে নিজের মুখে নাকি বলেছে 100টার মতো, না জানি 100টার উপরে। এই যখন এই ঘটনা শুনলাম, আমার পুরো শরীর চুলগুলো পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছিল। এটা কিভাবে সম্ভব? একজন মানুষের মানুষ হত্যা করতে পারে শতাধিক। তো মেজর মেজর সিনহা, মোহাম্মদ রাশেদ, তার সর্বোচ্চ শিকার ছিল এটা, যে সে যে একজন হাই প্রোফাইল আর্মি অফিসার, হয়তো সে ওই সময় বুঝে উঠতে পারেনি, অথবা নির্দেশটা এমন জায়গা থেকে আসছে সেটা কোনোভাবে সে ফেলতে পারেনি, অথবা এটার সাথে এমন কোনো সম্পৃক্ততা ছিল যে এই কাজটা না করলে হয়তো আরো বড় বড় দেশের সর্বোচ্চ পর্যায়ের রাঘব বোয়ালদের অনেকের বড় সড় সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল হয়তোবা, সেই জন্য সেই কাজটা করেছে। কিন্তু কাজটা তো সে করেছে খুবই জঘন্য, পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজের মধ্যে একটা। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমি পড়েছি এটা, যে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে সে সে সারা পৃথিবী, পুরো গোটা মানবতাকে হত্যা করার সামিল। তাহলে একজন মানুষ হয়ে কিভাবে সে এই কাজটা করতে পারলো? যার দায়িত্ব নিরাপত্তা দেওয়ার, যার দায়িত্ব শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ আহ, ব্যবস্থা গ্রহণ করার, আর সেই নিজেই নিরাপত্তাহীনতার সর্বোচ্চটা প্রয়োগ করলো। এর পরবর্তীতে যদি আপনি বলেন, পুলিশ বাহিনীর প্রতি মানুষের যে শ্রদ্ধা, ভালোবাসা, মমত্ববোধ থাকার কথা ছিল, সেই দীর্ঘ পরিক্রমা আপনি দেখেন কোনো একটি থানায় আপনি পাবেন না যে পুলিশের প্রতি শতভাগ মানুষের শ্রদ্ধা ভালোবাসা রয়েছে। শতভাগ বাদ দেন, আপনি যদি ম্যাক্সিমাম, অধিকাংশ জনগোষ্ঠীর শ্রদ্ধা ভালোবাসা থাকতো, তাহলে আহ মন থেকে তাদের জন্য দোয়া আসতো। যদি পুলিশের আচার আচরণ এরকম না হতো, একটা কর্ম যদি এরকম হয়ে থাকে, তাহলে আমরা সেটাকে বিচ্ছিন্ন বলবো, কিন্তু এরকম অসংখ্য ঘটনা ঘটেছে বাংলাদেশে। গত 15, 16, 17 বছরের হিস্ট্রি দেখেন আপনি, যে পরিমাণ গুম, খুন, নির্যাতন, থানা নিয়ে ঝুলিয়ে লটকিয়ে মারা, স্বামীকে মারতেছে, স্ত্রীকে বলতেছে যে তোমার ইজ্জত দাও, না হয় তোমার স্বামীকে আবার মারবো, এদিকে মারতেছে, যখন স্ত্রী দেখে যে তার স্বামীকে তো মেরে ফেলতেছে, যে কোনো সময় তার মৃত্যু হতে পারে, এই সময় স্ত্রী তার ইজ্জত খুলে দিয়েছে, এরকম ঘটনা আমরা শুনেছি বিভিন্ন নিউজের মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে। আজকে ওসি প্রদীপের সেই আপডেটটা যদি একটু বলতেন আর কি। হ্যাঁ, ওসি প্রদীপ মূলত এই থানায় সে দায়িত্ব গ্রহণ করে 2018 সালের শেষের দিকে। 2018 সালের শেষের দিকে এসে সে 2020 সালের মধ্যেই এই ঘটনাটা ঘটিয়ে ফেলে। আপনি জানেন সেই ঘটনাটা ছিল খুব সম্ভবত 31শে জুলাই 2020। 31শে জুলাই 2020 চট্টগ্রামে মেরিন ড্রাইভ এরিয়ার টেকনাফের সামপুর তল্লাশি চৌকির ওইখানে এই ঘটনাটা ঘটানো হয়। এখানে তাকে এমন ভাবে নির্দয়ভাবে হত্যা করা হয়, মানে এটা এগুলো বলতে কষ্ট হয়। এগুলো আমার মনে হয় জনগণকে কিভাবে মেরেছে শুধু এটুকু বলে যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, এটা নিশ্চিত। এর বাইরে বাকি কথাগুলো না বলাটাই মানুষের জন্য মঙ্গল, আমি মনে করি না শোনাটাই ভালো। তো ওনার মৃত্যুর পর ওনার মামলাটা কিন্তু থানায় গ্রহণ করেনি। কেন করেনি? এটা তো প্রথম দায়িত্ব ছিল যে এখন কেন করেনি, কারণ যিনি গ্রহণ করবেন সে নিজেই তো কিলার, সে নিজেই তো হত্যাকারী। পরবর্তীতে 5 দিন পর আদালত মামলা গ্রহণ করে। 5 দিন পর তার বোন, ওনার নাম ছিলেন শাম্মী আক্তার সম্ভবত, শারমিন আক্তার,
উনি আদালতে মামলা দায়ের করলে আদালত তার পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া শুরু করে। মাঝখানে 5 দিন মামলাটা কেন হয়নি, কেন গ্রহণ করেন? যে কোনো মার্ডার মামলা ঘটলে সর্বপ্রথম পুলিশের দায়িত্ব হলো তথ্য পাওয়ার সাথে সাথে সেখানে কি অবস্থা, সেখানে সেখানে যাওয়া, একটা তদন্ত কার্যক্রম শুরু করে দেওয়া। এটা তো মামলাটা নেওয়ার কথা ছিল পুলিশ প্রশাসনের দায়িত্বটা কি ছিল? সেখানে কি এসপি অফিস, কোনো না কোনো এসপি অফিসের অধীনস্থ ছিল না সেই এরিয়াটা? কেন মামলাটা গত 5 দিন পরে কোর্টে গিয়ে দায়ের করতে হলো? আচ্ছা, এর পরবর্তী আসেন চার্জশিট আসতো 13 ডিসেম্বর 2020 আসছে চার্জশিট। চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে 15 জনকে অভিযুক্ত করা হয় 2020 সালের 13 ডিসেম্বর। পরবর্তীতে প্রথম রায় 2022 সালের 31শে জানুয়ারি প্রথম রায় দেওয়া হয় সেশনস কোর্ট কক্সবাজার। সেখানে দায়রা জজ ইসমাইল হোসেন 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দায়রা জজ ইসমাইল হোসেন উনি ওনার সিদ্ধান্তে, ওনার রায়ে 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একজন হলো অসির প্রদীপ, আরেকজন ছিলেন হলো লিয়াকত আলী। এর বাহিরে আরো 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, আর 7 জন খালাস পায়। এটা ছিল সেশন জজ কোর্ট, যেটাকে আমরা বলে দায়রা আদালত বলে থাকি। দায়রা আদালত বা ডিস্ট্রিক্ট লেভেলের সর্বোচ্চ আদালত সেটাকে দায়রা আদালত বলা হয়। সেই আদালতে সেই সিদ্ধান্তটা দেওয়া হয়। এটার পরবর্তীতে যখন দায়রা আদালতে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়, এটা রায় কার্যকর করার জন্য হাইকোর্টে প্রেরণ করতে হয় হলো ডেথ রেফারেন্সের জন্য। কোনো মৃত্যুদণ্ড আদেশ দায়রা আদালত দিলে সে আদেশ কার্যকর করার এখতিয়ার সরাসরি জেল কর্তৃপক্ষ দায়রা আদালতের মাধ্যমে এটি সম্ভব নয়। সেখানে বাংলাদেশ ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী যে আমাদের ফৌজদারি কার্যবিধি আছে, সেই ফৌজদারি কার্যবিধি 374 ধারা অনুযায়ী এটাকে আবার হাইকোর্টে প্রেরণ করতে হয় ডেথ রেফারেন্সের জন্য। ওখান থেকে সর্বোচ্চ আদালত, হাইকোর্ট যদি মনে করেন এই রায় রাখার উপযোগী, প্রথম যখন ডেথ রেফারেন্সের জন্য ওখানে অ্যাপ্লিকেশন করা হয়, ওখানে পাঠানো হয়, তখন হাইকোর্ট বিভাগ এটাকে গ্রহণ করে ওনারা তিনটা কাজ করতে পারেন। একটা হলো এটাকে আবার পুনরায় ট্রায়াল করতে পারেন, পুনরায় তদন্ত করতে পারেন, অথবা সিদ্ধান্তের পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে ওনার যে রায়টা ছিল, মেজর সিনহা হত্যার যে রায়টা, সেখানে দেখা যায় ওনার পূর্ববর্তী আদালতের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তটাই সর্বোচ্চ আদালতে বহাল রয়েছে। ওনারা এটা আবার ট্রায়াল করেন এবং ওনারা নিশ্চিত হন যে 2 জনের মৃত্যুদণ্ড, 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড, 7 জন খালাস, আর সাথে প্রত্যেকের 50,000 টাকা করে দণ্ডিত, প্রত্যেকের 50,000 করে জরিমানা, এই বিধান রাখা হয়। এখন পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে? পরবর্তী পদক্ষেপ হলো হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এখন ডেথ সেন্টেন্স কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। মানে আমি যদি একটু বলি, মানে আপনি বলতেছেন যে আজকেই মানে বিচারপতিরা রায় দিয়েছে যে মানে বহাল রেখেছে এই ওসি প্রদীপ কুমার দাস এবং লিয়াকত আলী মৃত্যুদণ্ড বহাল রেখেছে। এবং এখন আপনি বলেন যে আসলে এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? মৃত্যুদণ্ড মানে পূর্ববর্তী আদালত যে রায়টা দিয়েছে, যেটাকে আমরা দায়রা আদালত যে রায়টা দিয়েছে, সে রায়টা বহাল রেখেছে। সেই রায়টা কি ছিল? সেই রায়টাতে ছিল 2 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ওসি প্রদীপকে এবং ইন্সপেক্টর লিয়াকতকে, আর বাকি 6 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। তার মানে এই 8 জন দণ্ডিত, এর বাইরে যে 15 জনকে অভিযুক্ত করা হয়েছিল, বাকি 7 জন বেকসুর খালাস পেয়েছেন, যেটা নিয়ে পূর্ববর্তী আদালতের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বহাল রয়েছে। এখন আসলে মানে করণীয় কি? মানে ওসি প্রদীপের আর সামনে কি আইনি পথ খোলা আছে? এখন ওসি প্রদীপের এখনকার পর্যায়ে যে অবস্থা আছে, তার জন্য আর কোনো আইনি পদক্ষেপ একটাই, সেটা হলো যে তার ডেথ সেন্টেন্স হতে পারে। যে ডেথ সেন্টেন্স এসেছে সেটা কার্যকরের জন্য কোর্ট এখন সেশনস কোর্টকে পাঠাবে, সেখান থেকে জেল কর্তৃপক্ষকে পাঠাবে, জেল কর্তৃপক্ষ এটা কার্যকর করবে। এটা হলো তাদের পক্ষ থেকে। 30 দিনের মধ্যে তারা আপিল করতে পারবে না? 30 দিনের ভিতরে? এটা হলো কোর্ট এর প্রসিডিউর।
আর কোর্টের প্রসিডিউর বাইরে আসামি পক্ষ যদি চিন্তা করে, আসামি পক্ষ যে কোনো পক্ষই, আসামি তো এখানে 8 জন, 6 জন যাবজ্জীবন, 2 জন মৃত্যুদণ্ড, তারা প্রত্যেকে সেপারেটলি অথবা কম্বাইন্ডলি তারা 30 দিনের পরবর্তী ভিতরে 30 দিনের মধ্যে, আজকে যে পূর্ণাঙ্গ রায় হয়েছে এই পূর্ণাঙ্গ রায়ের 30 দিনের মধ্যে তারা অ্যাফিলিয়েট ডিভিশনে, হাইকোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনে, সুপ্রিম কোর্টের দুইটা উইং, একটা হলো হাইকোর্ট ডিভিশন আর একটা হলো অ্যাফিলিয়েট ডিভিশন, আপিল আদালত আরেকটা হলো হাইকোর্ট, আমরা যেটাকে সর্বোচ্চ কোর্ট বলি। তো এই অ্যাফিলিয়েট ডিভিশন তারা এখন পরবর্তী 30 কার্য দিবসের মধ্যে, পরবর্তী 30 দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন এই রায়ের এগেনস্টে। এটা সেই সুযোগ তাদের আইনত দেওয়া আছে। সিআরপিসির প্রসিডিউর, বাংলাদেশ দণ্ডবিধি এবং বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী তারা অ্যাপিলেট ডিভিশনে আপিল করার সুযোগ রয়েছে। এবং এই আপিল করার পরে যদি আপিলেও রায় তাদের বিপক্ষে যায় তাহলে তারা রাষ্ট্রপতির কাছে পরবর্তীতে আপিল শুনানি আনতে এটা যদি তাদের বিপক্ষে রায় যায়, মানে এখন যে রায় আছে এই সেম রায় বহাল থাকে, তাহলে সেখান থেকে এই ডেথ রেফারেন্স ওই রায় সহ পাঠিয়ে দেওয়া হবে সেশনস কোর্ট সেখানকার যে প্রিজন কর্তৃপক্ষ আছে, প্রিজন কর্তৃপক্ষের মাধ্যমে সেটা কার্যকর করবে। জি, অনেক ধন্যবাদ। এবং অ্যাডভোকেট মরিসুম শামীম, আমার একটা জিনিস খুব মানে অবাক লাগে যে এই ওসি প্রদীপ আওয়ামী লীগের সৃষ্টি, কোনো সন্দেহ নাই। শুধুই ওসি প্রদীপই না, তার একটা ভাই আছে নাম ওসি সুদীপ। এই যে আপনারা স্ক্রিনে দেখতেছেন, এই ওসি প্রদীপ এবং ওসি সুদীপ, তারা এই দুই ভাই মিলে এমন কোনো কুকর্ম নাই যে না করেছে। এবং হাসিনা পালিয়ে যাওয়ার কিছুদিন পরেই এই ওসি সুদীপ, তিনি মানে ওসি প্রদীপের ভাই ওসি সুদীপ, তিনি ছুটি নিয়ে আর ফিরেননি, তিনি আমেরিকায় পালিয়ে গিয়েছেন। তো এই হচ্ছে কি অবস্থা। আপনি শুধু ওসি প্রদীপ, ওসি সজীব এরকম বলছেন, এরকম বাংলাদেশের যতগুলো থানা রয়েছে আপনি অনেক জায়গায় এরকম ছোট বড় আরো বহু ওসি প্রদীপ রয়েছে। আমার মনে পড়ে সে 2023 সালের কথা, আমি বাংলাদেশে গিয়েছিলাম আমার বিশেষ প্রয়োজনে, খুব বেশি প্রয়োজন ছিল। তো যাওয়ার পর কয়েকদিন পরে আমার বাড়িতে পুলিশ আমার বাড়ি ঘেরাও করে। আমি বাড়িতে ছিলাম না, বাড়ির বাইরে ওই সময় বিকেলবেলা। এর আগে আনাগোনা বুঝতে পারতেছিলাম যে গোয়েন্দা বাহিনীর লোকজন বিভিন্ন ভাবে আমাকে খোঁজ খবর নিচ্ছে, আমিও বিভিন্ন মারফতে তথ্য পেতাম যে এইভাবে খুঁজতেছে। তো যেদিন আমার বাড়িতে ঘেরাও করে সেদিন আমি বাড়ির বাইরে থাকার পর আমার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে, আমার পরিবার, আমার বাচ্চাটা, আমার বাচ্চা মেয়েটা মোবাইল দিয়ে একটা ছবি উঠাতে চাইছিল, আমাকে ফোন দিয়েছে। আমি এই সময় অনেক দূরে ছিলাম, 40 কিলো দূরে ছিলাম প্রায়। বললো যে এরকম এরকম, আমি বললাম যে ঠিক আছে, তোমরা একটা ছবি উঠে আমাকে পাঠিয়ে রাখো। উঠে দিয়ে স্যার ওনার বাচ্চার হাত থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে ওকে একটা ধমক মারছিল, আমার মেয়েটা কেঁদে দিয়েছে। প্রশ্নটা হলো, আমরা আইন বিভাগের একজন ক্ষুদ্র কর্মী, আইন নিয়ে পড়াশোনা করেছি, দেশে এবং বিদেশে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ দিয়েছে। তো আমাদের বাড়িতে যদি এরকম হয়, কোনো মামলা নেই, কোনো মোকদ্দমা নেই, জীবনে কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে কেউ দিতে পারেনি, আল্লাহ মাফ করুক, কখনো দিতে পারবে না ইনশাআল্লাহ, আশা করতেছি। আইনকে এতটুকু শ্রদ্ধার সহিত চলার পরও আমার বাড়ি ঘেরাও করে পরবর্তীতে বিভিন্ন ভাবে হুমকি ধমকি আসতে থাকে, যদি আমি থানায় না যাই তাহলে আমাকে যে কোনো সময় বড়সড় ঘটনা ঘটে যেতে পারে। পরে অনেক এগুলো আবার সিস্টেম করতে হয়, সিস্টেম করে এক সময় ওসির সাথে দেখা করলাম, জিজ্ঞেস করলাম যে জনাব কোন প্রবলেম, আমি কেন দেখা করতে হবে, এত আলটিমেটাম, আমার বাড়ি ঘেরাও করা। যে এসআই নেতৃত্বে গিয়েছিল তাকেও ডাকানো হয়েছে। তো সে আমার সাথে, ওনারা ভদ্রভাবে প্রথম দিকে কথা বলতেছিল, বললো যে দেখেন এমপি সাহেবের লোকজন আসে এমন ভাবে বলছে যদি আমরা এই কাজটা না করি, আমরা তো চাকরি করি, এখন এমপির লোকজন। আমি বললাম যে এমপির লোকজন বলছে কোনো অভিযোগ আমার এগেনস্টে আছে, আমাদের এগেনস্টে আছে? বললো যে না। তাহলে এরকম আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলছি, অসংখ্য ঘটনা বাংলাদেশে গত দীর্ঘদিন ধরে ঘটছে। জি, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, যে ওসি প্রদীপ একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং বাংলাদেশে কিন্তু মানে হিন্দু সম্প্রদায়ের কোনো স্বাভাবিক কিছু হলেও এটা ভারতবর্ষে অনেক
রটনা রটায় যে এই নির্যাতন হলো রে, এই হলো রে, সেই হলো রে, এরকম অনেক মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ায়। এখন এই আপনি কি আসলেই মনে করেন যে শেষ পর্যন্ত ওসি প্রদীপের এই যে শাস্তি এটা কার্যকর হবে বলে আপনি মনে করেন? এই রায়টা কার্যকর হবে শেষ পর্যন্ত? আপনি এখানে হিন্দু সম্প্রদায় আর মুসলিম সম্প্রদায় বা কোনো সম্প্রদায় কোনো বড় বিষয় নয়। অপরাধী সে যেই হোক, সে অপরাধী। তার সাজা হবে অপরাধের জন্য। যদি কোনো পক্ষ, কোনো গোত্র বা কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় সে বেঁচে যায়, তাহলে মানবতা হেরে যাবে। আপনি যেই মাটা তাকে জন্ম দিয়েছে, যেই ফ্যামিলিটা তাকে লালন পালন করে বড় করছে, তার ভাই বোন বা তার পরিবারের সদস্য যারা আছে, তার দিকটা চিন্তা করেন। সেখানে যদি আপনার অবস্থানটা সেই ফ্যামিলির একজন মেম্বার হতেন, আপনি কেমনটা অনুভব করতেন? বাংলাদেশ নামক রাষ্ট্রের ওই বৃহৎ পরিবারের সে একজন সদস্য যাকে হত্যা করা হয়েছে। ঠিক এরকমই ওই অঞ্চলে 174 জন মানুষকে হত্যা করেছে নির্দয়ভাবে, নির্মমভাবে। আমি আজকে তার অনেকগুলো হিস্ট্রি পড়তে, প্রায় 100টার মতো তার হিস্ট্রি আমি আজকে পড়ার সুযোগ হয়েছিল। যে একজন ব্যক্তি 30 শতক জমি বিক্রি করেছে, বিক্রি করে সে কি জানি একটা কাজ করবে, টাকা রাখছে। কিভাবে ভাই শুনতে পেয়েছে ওসি প্রদীপ তার কাছে টাকা আছে, সে ওখানে গিয়ে হাজির, যে তুমি টাকা দাও, না হয় তোমার ভাইকে ক্রস ফায়ারে দেওয়া হবে। এইভাবে তাকে প্রেশার দিয়ে এটা পত্রিকার মারফতে আমরা জানলাম যে এইভাবে অসংখ্য পরিবার থেকে শত শত কোটি টাকা সে লুট করেছে। একজনের দেখলাম যে কি জানি আহ তাকে অন্য দেশ থেকে, যে অন্য বাংলাদেশের বাইরে ছিল, সে খারাপ অন্য কোনো ব্যবসার সাথে যুক্ত ছিল, তাকে আত্মসমর্পণের জন্য সুযোগ দিয়েছে। এই কথা বলে এনে তার ফ্যামিলির কাছ থেকে 1,26,00,000 টাকা নিয়েছে তার পরিবারের বক্তব্য অনুযায়ী। যে 1,26,00,000 টাকা তার কাছ থেকে নিয়েছে, নেওয়ার পর কিছু, তারপরও তার ভাইকে সে ক্রস ফায়ারে মেরেছে। তাহলে এরকম অসংখ্য ঘটনা, অসংখ্য ঘটনা ওই অঞ্চলে রয়েছে। ঠিক আপনি ওসি প্রদীপের মতো যে ছোট বড় আরো হাজারো ওসি প্রদীপ বাংলাদেশে আছে, তাদের জন্য পুলিশ বাহিনী কি করছে, সরকার কি করছে, আজ পর্যন্ত আপনি শুনেছেন? শুধু আমরা একটাই জানি যে রাজনৈতিক, এই দল চলে গিয়েছে, ওই দল আসছে, ওই দল যাচ্ছে, ওই দল আসছে। বাস্তবিক কোন শুদ্ধি অভিযানকে অদ্যাবধি পর্যন্ত পরিচালিত হয়েছে? বাস্তবিক অর্থে প্রতিটা থানার মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সারা দেশব্যাপী যে প্রতিদিন ঘুষের বাণিজ্যটা চলছে, সে ব্যাপারে কি কারো কোনো কর্ণপাত আছে? আপনি লক্ষ্য করে দেখেন। আমি অনেকগুলো কারণ বলবো এটার জন্য। ওসি প্রদীপ হতে, এই জঘন্য জঘন্য সিরিয়াল কিলার হতে কে সহযোগিতা করেছে? কাদের ইন্ধনে সে এত বড় জঘন্য কিলার হলো? অবশ্যই বড় রাজনৈতিক নেতা, তার তার বক্তব্য অনুযায়ী, ওসি প্রদীপের বক্তব্য অনুযায়ী সে তো স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করতেছে, সাবেক সে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করছে। এবং আমি মনে করি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী এককভাবে ছিল না, সে এতগুলো গুনখুম করার পরে, তারপরও তাকে পুলিশের যে পদক, সর্বোচ্চ পদক দেওয়া হয়েছে, এবং দেশের শীর্ষ পুলিশ পদক তাকে দেওয়া হয়েছে। আপনি মনে হয় আপনাদের জানা আছে, তাকে শীর্ষ পদক একাধিকবার দেওয়া হয়েছে। সর্বোচ্চ পদক সরকারের সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে নিয়েছে। যে এটার জন্য কে দেয়? এটার জন্য পুলিশের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ, সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছে তারা না? তার মানে সিলেকশনটা যারা করে, সর্বোচ্চ পর্যায়ে যারা বসে আছে, ওই প্রবলেমটা ওইখানকার মধ্যেই রয়েছে, আমাদের সোর্সের মধ্যেই বুথ হওয়ার কথা ছিল। সবচেয়ে বড় অফিসার, সবচেয়ে বড় ভালো মানুষ, সবচেয়ে বড় মানবতাবাদী, সবচেয়ে বড় কর্তব্য পরায়ণ। এখন কি হয়েছে? আপনি তুলনামূলক দেখবেন নিম্ন লেভেলের অফিসারদের মধ্যে এখনো আপনি অনেক ভালো মানুষ পাবেন, কিন্তু উচ্চ লেভেলে গেলে সংখ্যাটা কমে আসে। কেন ভাই? এখানে হওয়ার কথা ছিল তো ওইখানে আরো বেশি ভালো মানুষ হওয়ার কথা। যে ভালো মানুষ, যে ভালো অফিসার, যে বেশি সৎ, যে বেশি ইমানদার, তার প্রমোশন হওয়ার কথা। এখন তার না হয়ে হচ্ছে উল্টোটা। এরপর আসেন, তার এই হত্যাযজ্ঞ গুলো যখন ঘটলো, স্থানীয় যে লোকজন রয়েছে, স্থানীয় ওই সময়কার যারা প্রভাবশালী সংগঠনগুলো রয়েছে, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, তাদের কি ভূমিকা ছিল? হত্যা তো সে সিনাকে করেছে সর্বশেষ, এর আগে তো সে অসংখ্য শতাধিক হত্যা করেছে সে। তাদেরকে কি ভূমিকা ছিল? তারা কি কোনো প্রতিবাদ করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, মানববন্ধন করেছে?
একটা হত্যা যখন প্রশাসনের পক্ষ থেকে হওয়া শুরু হয়, প্রশাসনের একটা থানার সর্বোচ্চ ব্যক্তির মাধ্যমে, তখন কোন ধরনের সাংস্কৃতিক সামাজিক অথবা এনজিও আছে, কোন ধরনের তো কর্মতৎপরতা থেকে কারো লক্ষ্যে পড়েছে, কারো চোখে পড়েছে অঞ্চলে? তাহলে এই এত এত সংগঠন থাকার অর্থটা কি? এত এত সংগঠন থাকলো, সেই সংগঠন, যে সংগঠন মানুষের মৃত্যু অন্যায়ভাবে হচ্ছে এটার প্রতিবাদ হয় না, এই সংগঠনগুলো থাকার কি ওখানে দরকার আছে? মানুষের বিবেক, সংগঠনের সর্বোচ্চ ব্যক্তিদের বিবেক কি মরে গিয়েছিল 17টা বছর ধরে, 20টা বছর ধরে, 30টা বছর ধরে, 50টা বছর ধরে? এরপর আসেন, মাদক দমনের নামে গভর্নমেন্টের একটা পলিসি ছিল, তদানীন্তন গভর্নমেন্টের একটা পলিসি ছিল জিরো টলারেন্স, যে এটার সাথে সম্পৃক্ত হবে তাকে শেষ করে দিতে হবে। যদি এরকম হয়ে থাকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, বক্তব্যটা, রেফারেন্সটা এখানে আসছে, উনি ওসি প্রদীপ সাহেব নাকি নিজে বলছেন যে ওখান থেকে নিতে আসে, তাহলে এটার অর্থ যদি ক্রস ফায়ারের হুকুম আপনি পুলিশকে দিয়ে দেন, অর্ডার দিয়ে রাখেন বা অন্যান্য বাহিনীকে দিয়ে রাখেন, তাহলে আদালতের দরকার কি ছিল? আদালতের কাজটা কি? আদালতের কাজ হলো জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা, আর সেই ন্যায় বিচার নিশ্চিতের জন্য যে অর্ডার গুলো আসবে সেগুলো পুলিশ বাহিনীর মাধ্যমে বাস্তবায়িত হয়। প্রিজনের মাধ্যমে, প্রিজন আরেকটা উইং, সেটার মাধ্যমে বাস্তবায়ন হয়। মানুষের নিরাপত্তার দায়িত্ব হলো রাষ্ট্রের। মানুষের নিরাপত্তা রাষ্ট্রীয় বাহিনীর মধ্যে ভৌগোলিক নিরাপত্তা দেয় আর্মি, বর্ডারের নিরাপত্তা দেয় বিজিবি, এখন যেটা বিজিবি, আগে ছিল বিডিআর, আর ইন কান্ট্রির সকল মানুষের, আম জনতার সকল সেক্টরের নিশ্চয়তা দেওয়ার জন্য কমনলি পুলিশ। সেই পুলিশকে আপনারা নির্দেশ দিয়ে রাখলেন যে তোমরা মারো, তাহলে এটার মাধ্যমে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়, এটার মাধ্যমে আদালতকে অস্বীকার করা হয়। তারপরে আসেন, সে যে কাজগুলো করলো এর মাধ্যমে কি করলো? সে একটা ভয়ের আতঙ্ক, ভয়ের রাজত্ব কায়েম করলো, আতঙ্কজনক জনপদ তৈরি করলো। এটা শুধু যে ওনার এলাকায় ছিল বিষয়টা এরকম না, আমি মনে করি বাংলাদেশের প্রতিটা অঞ্চলে গত দীর্ঘদিন, প্রায় 1.5 যুগ ধরে বাংলাদেশটা ছিল একটা আতঙ্কজনক রাষ্ট্র। প্রতিটা অঞ্চল, প্রতিটা জনপদ ছিল আতঙ্কজনক জনপদ। মানুষ ঘর থেকে বের হলে ফেরার কোনো নিশ্চয়তা সেই দেশে ছিল না। এটা একদিনে হয়ে উঠেছে বলে আমি মনে করি না, এটা হয়ে উঠেছে দীর্ঘ পরিক্রমায়, এবং এটার জন্য মূলত দায়ী হলো রাজনীতিবিদরা। এটার জন্য মূলত দায়ী হলো প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি পর্যায়ের লোকেরা। এটার এটার জন্য মূলত দায়ী হলো আমাদের বিবেকবান ব্যক্তিরা। আমরা শুধু ছাড় দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে এসেছি যে এখন মন্ত্রীরা নির্দেশ দেয় যে মেরে ফেলো। এরপর আসেন, সারা বাংলাদেশে যে চাঁদার রাজত্ব চলছে গত 5ই আগস্টের পট পরিবর্তনের পরে কতটুকু বন্ধ হয়েছে? চাঁদাবাজি কি বাংলাদেশে জিরো জিরো পর্যায়ে নেমে এসেছে? আপনি বিগত সরকারের সময় যারা ছিল তারাও চাঁদাবাজি করতো, এখনো রাস্তায় চাঁদাবাজি হয়, এখনো চাঁদাবাজি নিয়ে প্রতিদিন রিপোর্ট হচ্ছে, প্রতিদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে ঢুকলে দেখতে পাবেন আপনি যে ভিডিও সহ দেওয়া হচ্ছে। হয়তো কিছুদিন পরে এগুলো নিয়ন্ত্রণ করা হবে, কিন্তু আপনি ভিডিও নিয়ন্ত্রণ করবেন, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করবেন, যারা চাঁদাবাজি করছে তাদেরকে নিয়ন্ত্রণ করবে কে? আমি 2023 সালে বাংলাদেশে গিয়েছিলাম, আমার ছোট একটা জায়গা আছে, জয়েন্টলি আমি একটা কনস্ট্রাকশন করব। আমি কনস্ট্রাকশন করতে গিয়ে লোকাল লোকদের প্রেসারে, যা লোকাল লোক বলতে সবাই না, যারা চাঁদাবাজ তাদের প্রেসারে শেষ পর্যন্ত আমি কনস্ট্রাকশন ফেলে দিয়ে আমি ব্যাক করতে হয়েছে, নিজের জীবনটা নিয়ে কোন রকম আবার লন্ডনে ব্যাক করলাম। এরকম আমরা তো ভাই সাধারণ মানুষ, আমরা একটা একটা উইং এ, গভর্নমেন্টের রাষ্ট্রের একটা উইং এ কাজ করি, মানুষের সেবামূলক কাজ করি, আর যারা এই ধরনের সুযোগ এটুকু জানে না বা করার সুযোগ পায় না, তাদের কি অবস্থা একবার চিন্তা করেন। এরপর আসুন, আপনাকে
যদি বলি যে এটার সমাধান কি, এখন এটার সমাধান হলো যদি আসামি পক্ষ আপিল করে তাহলে অ্যাপিলেট ডিভিশন এটা শুনানি আনতে 30 দিনের মধ্যেই তারা আপিল করতে হবে, শুনানি আনতে, তারপর যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে, তা কার্যকর করার সুযোগ আসবে। আমাদের বাংলাদেশে আর একটা সিস্টেম আছে যে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি মানে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া। এই অথর্ব সিস্টেম কেন যে আনছে দেশ আর কারা যে আনছে, আমার এই জিনিসটা আমার মাঝে মাঝে মনে হয় যে মানে এত কষ্ট লাগে যে একজন অপরাধী, যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই মতামতকে উপেক্ষা করে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি আসামি পক্ষকে ক্ষমা করে দিচ্ছে। আইন আছে, আইনও তো আছে, সে করতে পারে, আইনটা তো এইভাবে করা। মনে হয় যেন আমরা হলাম প্রজা, একজন আছে রাজা, আরো একজন রাজার কাছে যে চাইবে তার মনে লাগছে উনি ক্ষমা করে দেবে। আমি যে ক্ষতিগ্রস্ত হলাম, আমার পরিবার যে ক্ষতিগ্রস্ত হলো, আমার আত্মীয় স্বজন যে ক্ষতিগ্রস্ত হলো, আমার অঞ্চলের মানুষ যে ক্ষতিগ্রস্ত হলো, এটা দেখবে কে? আমরা মনে করি এইসব বিষয় এগুলো সংশোধন করা দরকার। যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিবার ছাড়া ক্ষমা করার কোনো রাইট থাকা উচিত নয় বলে আমি মনে করি। এটা আমার একান্ত অপিনিয়ন। আমি রাষ্ট্রের কাছে, সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের কাছে অনুরোধ করবো এই আইনগুলো সংশোধন হওয়া দরকার। এই আইনগুলো সংশোধন হওয়া দরকার। ক্ষতিগ্রস্ত পরিবার ছাড়া অন্য কেউ ক্ষমা করার রাইট রাখে না, আইনত এবং ন্যায়ত যদি আপনি চিন্তা করেন। জি জি, অনেক 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 ধন্যবাদ। আপনার আর কিছু বলার আছে? জুলাইয়ের চেতনা, 5ই আগস্টের যে পট পরিবর্তনের চেতনাটাই ছিল মূলত অধিকার আদায়ের আন্দোলন, অধিকার ফিরে পাওয়া, সমতা, নিশ্চয়তা, নিরাপত্তা, সেই দাবিটা রেখে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি পর্যায়ের এবং সরকারের সর্বোচ্চ ব্যক্তি পর্যায়ের নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে জুলাইয়ের চেতনার আলোকে যাতে সব জায়গায় সংস্কার, সংশোধন, পরিমার্জন গুলো হয়, অন্যথায় জাতি ক্ষতিগ্রস্ত হবে। এই সুযোগ আর আসবে না। যত যত বড় অপরাধী হোক, রাষ্ট্রীয় সিস্টেমের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে সাজা নিশ্চিত করা হোক। এটা আমার, আপনার, বাংলার অপময় জনতার প্রাণের দাবি। ধন্যবাদ। সালাম। জি অনেক অনেক ধন্যবাদ। এবং দর্শক, আমরাও চাই যাতে ওসি প্রদীপ ন্যায় বিচার পায়, কারণ ন্যায় বিচার সবারই অধিকার। একটা লোক যত খারাপই হোক না কেন, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। রায় তার যাই হোক না কেন, অন্তত বিচারটা যেন সঠিক হয় এবং সে যেন ন্যায় বিচার পায় এবং এই বিচারটা, রায়টা যেন কার্যকর হয়। এবং যেদিন রায় কার্যকর হবে সেদিনই মেজর সিনা মোহাম্মদ রাশেদের আত্মা শান্তি পাবে, যাকে ওসি প্রদীপ মেরেছিল 2020 সালের জুলাই মাসে সেই মেরিন ড্রাইভে। এবং প্রত্যেকটা অপরাধেরই বিচার হওয়া উচিত এবং এই ন্যায় বিচার হতে হয়। এবং এই ন্যায় বিচার না হলে একটা অন্যায় আর একটা অন্যায়ের জন্ম দেয়। আর যদি ন্যায় বিচার হয় তাহলে একটা অন্যায় আর একটা অন্যায়ের জন্ম দিতে পারে না। এবং এই ন্যায় বিচার দেখে অপরাধীরা শিক্ষা পায় এবং তারা পরবর্তীতে আর অপরাধ করে না। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মনিরুল ইসলাম শামীম, আপনি খুব সুন্দর করে আইনি বিষয়গুলো বুঝিয়ে বললেন এবং মানবিক বিষয়গুলো বুঝিয়ে বললেন এবং কিছু দিক নির্দেশনা দিন। আশা করি আমার দর্শকরা আপনার কথার মর্মার্থ উপলব্ধি করতে পেরেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ। সবাইকে সালাম। ওয়ালাইকুম সালাম।